আমার পরের বক্তা নিঃসন্দেহে অরূপের এক ঝাঁক অভিযোগের জবাব তাকে দিতে হবে। অভ্র সেন। সুমনদা, আমি অরূপদাকে প্রচণ্ড ভালোবাসি। অরূপদাকে ভালোবাসার অনেকগুলো কারণ আছে, কারণ অরূপদা একাধারে খেলোয়াড়, একাধারে ম্যাথামেটিশিয়ান, একাধারে কাউন্সিলর, আর একাধারে বিদেশি মডেল নিয়ে উনি খুব ভালো করে কালচার করেন। তো অরূপদাকে এত ভালোবাসি, অরূপদাকে নিয়ে আমি সেই জন্য কোনো খারাপ কথা বলতে পারি না, অরূপদার কোনো কথার আমি উত্তরও দেবো না। আমি বলছি অরূপদা ঠিক, একদম আমাদের রাজ্যে ট্যাক্সি ভাড়া পাওয়া যায়, বাস ভাড়া পাওয়া যায়, অটো ভাড়া পাওয়া যায়, এবার বাবাও ভাড়া পাওয়া যায়। মেনে নিতে হবে, আমাদের মেনে নিতে হবে, কারণ অরূপদার মতো নেতারা সেটা বলেছে। আমরা দেখতে পাচ্ছি এত লোকের হাফ ডজন বাচ্চা, মেনে নিতে হবে, কারণ তৃণমূল বলেছে এটা ঠিক, এটা জালি নয়। মেনে নিতে হবে যে 40 বছর বয়সে অনেকজন দাদু হয়ে গেছে, এটা মেনে নিতে হবে, কারণ তৃণমূল বলেছে এটা জালি নয়, এটা ঠিক। মেনে নিতে হবে যে যেমন মেনে নিতে হয়েছে দেশবাসীকে যে হরিয়ানার ওই মডেলের ছবিটা কত জায়গায় ছিল। না, সেটা তো বলছি, আমি তো অ্যাকনোলেজ করে শুরু করলাম। সুমনদা, আপনি বলতে পারেন না, আমি বলছি 15 বছর বয়সে এতজন বাবা হয়ে গেছে, মেনে নিতে হবে, কারণ তৃণমূল বলে দিয়েছে এগুলো জালি নয়, এগুলো সত্যি। আসলে তৃণমূল যা বলে সব ঠিক, বিশ্বাস করুন। এসআইআর হওয়ার প্রয়োজন কি? মৃত ভোটার থেকে যাবে, ডুপ্লিকেট ভোটার থেকে যাবে, ফেক আনট্রেসেবল ভোটার থেকে যাবে। এরা সবাই হঠাৎ করে ভোটের দিন উদয় হয়ে ভোট দেবে, তারপর আমরা দেখবো একরকম রেজাল্ট। তো এই জিনিসগুলো যেহেতু তৃণমূলের একান্ত দাবি, এগুলো মেনে নিতে হবে। যদিও বা সুপ্রিম কোর্ট বলেছে যে রেড কার্পেট চড়িয়ে দেওয়া হয়েছে নাকি রোহিঙ্গাদের জন্য, অনুপ্রবেশকারীদের জন্য, ওগুলো কিন্তু আপনারা মাথায় আনবেন না। সুপ্রিম কোর্ট বলেছে বলুক, কালীঘাটের কোর্ট, কালীঘাটের পাঠশালা কি বলেছে সেটা আমাদের মাথায় রাখতে হবে। আর ব্যাপারটা ক্লারিফিকেশনের জন্য এটা আমার প্রশ্নটা করতেই হবে। এই যে তালিকা অনুযায়ী ভোটটা হবে, ভোটটা যখন হবে তারপরে তোমরা মেনে নেবে যে এটার মধ্যে অন্তত কোনো গরমিল নেই, মানে তোমরা এতটাই কনফিডেন্ট যে নির্বাচন কমিশনের এই তথ্য অনুযায়ী হলে একেবারে দুধ এবং জল আলাদা হবে। সুমনদা, আমি উল্টো কথা বলছি। আমি বলছি তৃণমূলের সব দাবি মেনে নিন। 15 বছর বয়সে বাবা হয়েছে, 40 বছর বয়সে দাদু হয়েছে, এবং হাফ ডজন করে বাচ্চা আছে, তাহলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। কোনো দরকার নেই ইলেকশন কমিশনের। আমি বলছি বিএলওদের 18,000 টাকা দেয়নি তো কি, চুল্লু খেয়ে মরলে 2 লাখ টাকা করে তো দেয় তৃণমূল। এটার জন্য তো আমাদের থ্যাঙ্কস বলতে হবে। ডেটা এন্ট্রি অপারেটর, বিহার আমাদের পার্শ্ববর্তী রাজ্য, সেখানে ডাইরেক্ট ইনডাইরেক্ট ট্যাক্স কালেকশন কম, স্টেট জিডিপি কম, পার ক্যাপিটা ইনকাম কম, ওরা ডেটা এন্ট্রি অপারেটর দিতে পেরেছে, আমাদের রাজ্য দিতে পারেনি। মেনে নিতে হবে, কারণ তৃণমূলের খেয়াল খুশি অনুযায়ী চলবে, এই নিয়ে প্রশ্ন করা যাবে না। বিএলওদের কি সুন্দর সুন্দর থ্রেট দিয়েছে, কোন দিন বলে গাছে বেঁধে পেটাবো, কোন দিন বলে হাত ভেঙে দেবো। আবার এখানে থামেনি, ভালো মানুষ তো এক একজন, বলে আবার 32 পার্টি বের করে হেসেছে। কে এমনি 2-4 পয়সার নেতা নয়, সব এমএলএ গুলো এই ধরনের থ্রেট দিয়েছে। আর সেখানে তো শেষ হয়নি দাদা, বিএলওদের প্রতি ভালোবাসা কত উতলে পড়েছে সুমনদা দেখুন। ফেক বিএলও মানে বি ফর বাটপার, এল ফর লম্পট, ও ফর অশিক্ষিত। তৃণমূলের কটা বাটপার, লম্পট, অশিক্ষিতকে সাজিয়ে, বিএলও সাজিয়ে এরা ইলেকশন কমিশন অফিসের বাইরে বসিয়ে দিল। বিএলওদের নিয়ে নাকি আন্দোলন করছে, সব মেনে নেব। আসলে ইলেকশন কমিশনের কোনো দরকার নেই। আমি বলছি ফেক ভোটার বা কে আসল ভোটার, এটা ঠিক করুক তৃণমূল কংগ্রেস। কেন বলুন তো? কারণ তৃণমূল কংগ্রেস এমন একটা সিস্টেম বানিয়েছে যেখানে আনসারুল্লাহ বাংলা টিমের একজন সদস্য, একজন সন্ত্রাসবাদী আমাদের রাজ্যে ভোট দিয়ে চলে যায়। কারণ তৃণমূল কংগ্রেস এমন একটা সিস্টেম বানিয়েছে যেখানে লাভলি খাতুনের মতো বাংলাদেশি ভোটে দাঁড়িয়ে ভোট জিতে যায়। তৃণমূল কংগ্রেস এমন একটা সিস্টেম বানিয়েছে, তৃণমূল কংগ্রেস যে সিস্টেমটা বানিয়েছে সেটা তো তুমি মানছো, মানে তোমার অভিযোগ অনুযায়ী রাজ্য জুড়ে, সেখানে বাকি সবার বিপুল পরিমাণ বাদ গেলেও, আবার বলছি আমি তৃণমূলের মূল আপত্তি যেখানে নন্দীগ্রামে 10,599 শুভেন্দু অধিকারীর কেন্দ্র, সেটা প্রায় সব থেকে কম কি করে হলো? সেই সিস্টেমটা তৃণমূলই বানিয়েছে। আমি তো অরূপদার মতো ম্যাথমেটিশিয়ান নই, আমি সোশ্যাল সায়েন্সের ছাত্র এবং লও পড়েছি, কিন্তু আমার কমন সেন্স বলে, কারণ যে কেউ স্কুলে পড়েছে তাদের কমন সেন্স ছাড়া যদি অ্যাপ্লাই করে বুঝতে পারবে যে একটা আরবান এরিয়াতে আর একটা নন আরবান এরিয়াতে পপুলেশন, এই যে তালিকাটা, এর ভেতরে এক সেকেন্ড, এর ভেতরে একটা আরবান ছাড়া বাকি সব নন আরবান। আরবান এবং ভিলেজ এরিয়ার মধ্যে প্রথমত পপুলেশন ডেনসিটি আলাদা থাকে, দ্বিতীয়ত আপনি এটা মানতে পারেন না যে কলকাতা থেকে এক্সোডাস হয়নি, অনেক লোকজন তো বাইরে চলে গেছে, হয়তো গ্রাম বাংলার সেই এলাকা থেকে অত লোকজন বাইরে যায়নি, হতেই তো পারে। তো কয়েকটা একদম কি পয়েন্ট, পপুলেশন ডেনসিটি, তার সঙ্গে এখান থেকে চলে যাওয়া, যদি এইটা ব্যতিক্রমী ভাবে একটা কেন্দ্রের ক্ষেত্রে না হতো। শুনুন, আমি এই বাবা কালচারে যাওয়ার আগে আমার একজন বিখ্যাত বাবার কথা মাথায় এলো। বাবার নাম রামকমল দাস। বাবার না 51টা ছেলে। এই রামকমল দাসের ছোট ছেলের নাম হচ্ছে রাঘবেন্দ্র দাস, যার বয়স 28 বছর, আর বড় ছেলের নাম হচ্ছে বনোয়ারি দাস, যার বয়স হচ্ছে 72 বছর।
রামকমল দাসের 13 জন ছেলে আছে যাদের 37 বছর বয়স, 5 জন ছেলের 39 বছর বয়স, 4 জন ছেলের বয়স 40 বছর। এই রামকমল দাসের বাড়ি কোথায় জানেন? বেনারসের 51 নম্বর ওয়ার্ডে। নরেন্দ্র মোদী নির্বাচনী কেন্দ্রে। আসছি আমি। একদম আমি একমত, কিন্তু অরূপ এই স্টুডিওতে বসে সেই বাবার কথাও দেখিয়েছি যিনি তার মানে পরিবার ভেঙে যাওয়ার অবস্থা, তার কারণ স্ত্রী বলছে যে এই তোমায় যা চিনি এই বাড়িতে তো তোমার 3 জন সন্তান, বাকি আর 3 জন সন্তান তোমার লিস্টে যেটা দেখাচ্ছে তারা কোথায় থাকে। আমি বলছি সেই ঘটনা আমাদের বাবা ভাড়া দিয়ে বেড়াচ্ছে, বাবা ভাড়া দিয়ে বেড়াচ্ছে না, আমি তো ভালো কথা বলছি, আপনারা বাবা ভাড়া দিচ্ছে। আসলে বাংলাদেশে মুজিবুর রহমানকে জাতির পিতা বলা হতো, আর এখানে রামকমল দাস কার পিতা? নির্বাচন কমিশনের পিতা না বিজেপির পিতা? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।